তো নেক্সট এটা শুরু করার আগে দু তিনটে কথা একটু বলবো, যেটা হচ্ছে যে মন দিয়ে বুঝতে হবে। যদি না বুঝতে পারো সঙ্গে সঙ্গেই কিন্তু কোশ্চেনটা করে জেনে নিতে হবে। এবং আমি যা যা পড়ালাম 90% তার উপরেই কিন্তু কোশ্চেনগুলো করব। এনসিআরটি বেস, এনসিআরটি থেকে সামান্য বেরিয়ে গিয়ে কিছু কোশ্চেন করব। কোশ্চেনগুলোর উত্তর কিন্তু সবাইকেই দিতে হবে। সব যে যে কোশ্চেনগুলোর উত্তর দেবে সেই কিন্তু বেরিয়ে যাবে। তাহলে নেক্সট আমরা যেটা শুরু করি, যেটা পড়াচ্ছি এবার সবাই দেখতে পাচ্ছ? একবার একবার বলো। ওকে, গুড। নিটে আসতে পারে, এইমস আসতে পারে, যে মানে এখানে নিট তো আসতেই পারে, এছাড়া এইমস জিপমারের কিছু এবং মানে একটু টাফ জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে। এবং টাফ নিয়ে আলোচনা করা হয়েছে বলতে যে এগুলো কিন্তু বেস অফ বায়োলজি, এই জন্য আমাদের জানতে হবে। আমি খুব ভালো করে সুন্দর করে বুঝিয়ে দেবো। যেখানে যেখানে না বুঝতে পারে সেখানে সঙ্গে সঙ্গে কোশ্চেন করবে। ফার্স্ট পয়েন্ট, হাইলি অ্যাক্টিভ অর্গান হ্যাভ এ স্মল সাইজ অফ সেল, এটা আমরা প্রমাণ করব। সারফেস টু ভলিউম রেশিও অফ দ্য সেল কি হয়? সারফেস এরিয়া ভার্সেস ভলিউম। মানে একটা কোষ, এই দেখো এই একটা কোষ, এই কোষটার যা সারফেস, যা এরিয়া নিয়েছে, এই একটা কোষ সিঙ্গেল কোষ, সেখানে 27টা কোষ সেই একই এরিয়া নিয়েছে। বলা হচ্ছে যে সেম এরিয়া অকুপাইজ করেছে। হুইচ ইজ মোর এফেক্টিভ অ্যান্ড মোর অ্যাক্টিভ অফ দ্য অ্যাবভ টু, দ্যাট ইজ স্মলার অর লার্জার? কোনটা মোর অ্যাক্টিভ? তাহলে আমাদের প্রমাণ করতে হবে, কারণ এই প্রমাণটা করতে পারলেই পরবর্তীতে আমরা কিন্তু যে কোনো কোশ্চেনের উত্তরটা দিয়ে আসতে পারবো। দেখো, সারফেস টু ভলিউম রেশিও, সেল সাইজ, স্মল সেল মোর সারফেস এরিয়া পার ভলিউম। কী বলা হচ্ছে? মোর সারফেস এরিয়া। আমরা দেখো সারফেস যখন হিসাব করি তখন কি, সারফেস এরিয়া বলতে গেলে আমরা যদি কোনো একটা চৌপল নিই, এই একটা চৌপল আমরা ধরে নিচ্ছি একটা কোষ, আর কোষটা হচ্ছে একটা তোমার কিউবয়েডাল স্ট্রাকচার, ধরে নিচ্ছি কিউবয়েডাল স্ট্রাকচার। তো এইটা যদি আমরা যদি সারফেস দিই তাহলে কটা সাইড পাবো আমরা দেখতে? কটা দিক পাবো? আবার আসছি, কটা দিক পাবো? যেমন মনে করো এটা একটা সেল, তাহলে 1 2 3 4 5, আর এই পিছন দিকে আছে, এর পিছন দিকে আর কি 6, তাহলে 6টা দিক আছে। তাহলে আমরা তাহলে সূত্রতে যাব। কি সূত্রতে যাব? কারণ এই সেল এটাকে আমাদের যদি বার করতে তাহলে সূত্রতে যেতে হবে। তাহলে সূত্রতে যদি যাই তাহলে কি বলবো, যে সারফেস এরিয়া হচ্ছে লেন্থ ইন্টু ওয়াইড, 6 দিক, তাহলে ইন্টু 6 আমরা পড়ে এসেছি। যদি মনে করো প্রত্যেকটা যদি 1 সেটি, মানে এটাও 1, এই হলো এটা যদি হয় এরকম হয়, এটাও 1 দিক, এটাও 1 দিক, ঠিক আছে? তাহলে কি বলবো? 1 ইন্টু 6 কত হলো? 6। কিন্তু যদি আমরা ভলিউমে যাই তখন কি বলি না, 3টে ধরতে হয়। কি না, উচ্চতা 1, দৈর্ঘ্য 1, প্রস্থ 1। তাহলে এই 3টে জিনিস নেব। তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 ইজিকুয়াল টু কত? 1। তাহলে রেশিওটা কি আসলো? রেশিওটা কি আসলো? 1:6। তাহলে এই সারফেস
কত 6 টাইম মোর, সারফেস ইজ 6 টাইম মোর দেন ভলিউম। ক্লিয়ার হয়েছে? হ্যালো, আচ্ছা আরেকটা বলি, মনে করো আমি এটাকে ডবল করে দিলাম, এটাকে আমি ডবল করে দিলাম, এটাকে এইভাবে করে এইভাবে ডবল করে দিচ্ছি, এটা 2, এটা 2, এটাও 2। তাহলে আমি যদি সারফেস এরিয়া ধরি, সারফেস এরিয়া কী হবে 2 ইন্টু 2 ইন্টু 6, তাহলে 2 দুগুণে 4, 4 × 24। আর ভলিউম যদি ধরি তাহলে কত হবে 2 ইন্টু 2 ইন্টু 2, কত 4, 8। তাহলে কত হচ্ছে রেশিও 3:1, সরি 1:3, উল্টে দিলে 1:3, মানে তোমার 8:24 মানে হচ্ছে 1:3। তাহলে এখানে কি হলো, যখনই তোমার এরিয়াটা মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বেড়ে গেল, তখন কি হলো না তার ভলিউম যখনই বাড়ছে তখনই কিন্তু সারফেস এরিয়া কমে যাচ্ছে। আচ্ছা, মাথায় কিছু ঢুকছে? সারফেস এরিয়া বাড়লে পর তাহলে এইটা কনফার্ম হয়ে গেছে যে ছোট কোষ আর বড় কোষ, ছোট কোষে তার মানে সারফেস ভলিউম রেশিও বিগ, বড় অনেক বিগ, আর এটা হচ্ছে স্মল। তাহলে বিগ মানে কি সারফেস এরিয়া বিগ, সারফেস এরিয়া বিগ মানে কি তার বাইরের আবরণ অনেকখানিক, মানে কি তার বিভিন্ন আবরণ থেকে কোষের প্রয়োজনীয় প্রোডাক্ট, অক্সিজেন, ওই মেটাবলিক যে প্রোডাক্ট সব ঢুকতে পারবে, ঠিক একইভাবে বেরোতে পারবে, তাহলে সেলটা তত বেশি অ্যাক্টিভ হবে। আর যখন বিগ সেল হলো তার কিন্তু এই এরিয়াটা কি হলো না কমে গেল, এরিয়াটা কমে গেল কিসের উপরে না ভলিউমের আন্ডারে। তার যখনই কমে গেল, তার সারফেস যখন কমে যাচ্ছে তখন সে কর্মক্ষমতা লোপ পাচ্ছে। দেখো পরেরগুলো আমি এক্সাম্পল করে দিয়েছি। 1 হলে কি হচ্ছে 1 সেন্টিমিটার হলে 6:3, 6:1 হচ্ছে, এটা করে দিয়েছি, এটা পড়েও নিতে পারে পরে, ঠিক আছে। 2 করলে পরে কত হচ্ছে, আমি সেন্টিমিটার স্কয়ার নিয়েছি, এটা মিউ না নিয়ে নিয়েছি, তুমি আমি বোঝানোর জন্য করেছি, এটা মিউ করে দিতে পারো, মাইক্রোমিটার কিউব করে দিতে পারো, এখানে মাইক্রোমিটার করে দিতে পারো, একটা ইউনিট নিলে হলো। ঠিক পরের এক্সাম্পলটা যদি দেখি তাহলে কি হবে না 1:3 এসে গেছে। দেখো এখানে কত 3 করেছি, 3 করলে 27 হচ্ছে, আর ভলিউম হচ্ছে 54, তাহলে কি 1:2। তাহলে এইখানে কনক্লুশনে কি আসতে পারি, কনক্লুশন স্মলার সেল হ্যাভ মোর সারফেস এরিয়া ভলিউম রেশিও, মোর সারফেস ভলিউম রেশিও। তাহলে যত ছোট কোষ তার স্মলার সেল হ্যাভ মোর সারফেস ভলিউম রেশিও, অনেক বেশি হবে। মোর সারফেস এরিয়া অ্যাজ কম্পেয়ার টু ভলিউম, ভলিউমের থেকে সারফেস এরিয়া বেশি হবে। মোর নিউট্রিয়েন্ট আপটেক, যেটা বলছিলাম, যখনই সারফেস এরিয়াটা তার ভলিউমের তুলনায় বেশি হচ্ছে, বেশি পরিমাণে সে ইনট্যাক্ট করতে পারবে, অতএব সেল বেশি অ্যাক্টিভ হবে। যেমন লিভার সেল মোস্ট অ্যাক্টিভ, ব্রেন মোস্ট অ্যাক্টিভ, ঠিক আছে। Smaller the cells are having the more surface area as compared to volume. Surface area increasing means the increasing of the cell membrane area, যা যা বললাম membrane area বাড়বে, and cell membrane is responsible for entry and exit of molecules, ঠিক আছে। Ultimately increase the metabolism of the cell। এই লাইনটা পড়লাম, বুঝতে কোনো অসুবিধা হলো কি? হ্যালো, কোনো ভয় পাওয়ার দরকার নেই, বলো, আমি আমার বোঝাবো। কারো যদি কোনো সংশয় থাকে, লজ্জা পাওয়ার কোনো দরকার নেই। এখানে বলা হচ্ছে কি, যত ছোট কোষ হবে তার এরিয়াটা, প্রমাণ করে এসেছি, ভলিউমের পরিপ্রেক্ষিতে তার এরিয়াটা অনেক বেশি হবে। ভলিউমটা কি,
ভলিউমটা হচ্ছে কোনো যদি যদি সেটা তোমার ইয়ে হয় কি বলে ঘনক হয়, তাহলে কি তার ডেপথ, কতটা ডেপথ আছে, কতটা লেন্থ আছে, আর কতটা তার প্রস্থ আছে। তাহলে 1 × 1 × 1, এটাই তো 1 × 1 × 1, এটাই তো তোমার হচ্ছে তোমার ঘনকের ক্ষেত্রফল। হ্যাঁ, তা আর আর এরিয়াটা কি, এরিয়াটা আমরা জানি দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু তার ইয়েটা করি, তখন 1 × n, ছদিকে তার থাকে, তাহলে ×1 × 6, তাহলে এইটা যদি 6 চলে আসছে আর এটা 1, এটা 1:6, তাহলে ছোটো ছেলের ক্ষেত্রে যদি এটা 2 হয় তাহলে কত হবে 8, 2 যদি হয় তাহলে এটা চলে আসবে 8, আর এটা হবে কত 2 2 4 4 24। দেখো সঙ্গে সঙ্গে কিন্তু তার যে রেশিওটা সারফেস টু ভলিউম রেশিও বেড়ে যাচ্ছে ছোটো ছেলের ক্ষেত্রে, সেই জন্য কী হচ্ছে তার এরিয়াটাও বেড়ে যাচ্ছে। এরিয়া বেড়ে মানে মেমব্রেনের এরিয়া বাড়া, আর মেমব্রেনের এরিয়া মানে তার আপটেক আর আউট করা সব কিছু হচ্ছে সোজা করা খুব ইজিভাবে হবে। কোষের ক্ষেত্রে মেটাবলিজমের হার বেড়ে যাবে, অর্থাৎ কোষটা খুব অ্যাক্টিভ হবে। আর এই কোষটা যে সেলে থাকবে সেই কোষটা এই কোষটা বা এই সেলটা যে অর্গানে থাকবে সেই অর্গানটাও অ্যাক্টিভ অর্গান হবে। সো ইট ইজ কনক্লুড দ্যাট, কি বলা হচ্ছে, ইট ইজ কনক্লুড দ্যাট স্মল সেলস আর মোর effective and more active. Dormant cells are large in size. যারা সুপ্ত অবস্থায় আছে তারা লার্জ ইন সাইজ। কীরকম? তারা বাড়াতে পারছে না। যেমন মনে করো, আমি একটা উদাহরণ দিচ্ছি, মনে করো এই কলামনার সেলটা আছে হচ্ছে ইন্টেস্টাইনে, এ কিন্তু অনেক বড় এবং এ চেষ্টা করছে কি কার্যক্ষমতা বাড়ানোর জন্য এর সারফেস এরিয়াকে বাড়াতে। তখন সে কী করছে, মাইক্রো ভিলি তৈরি করছে, এই ভিলির উপরেও আবার মাইক্রো ভিলি তৈরি করছে। তখন খানিকটা তার ঘাটতি কমছে, কিন্তু নার্ভ সেল দেখো, নার্ভ সেল কোনোই কাজ করে না, সেই জন্য দেখো লম্বা বড় নার্ভ সেল। সেই জন্য তার মধ্যে মেটাবলিজম কোথায় হচ্ছে নার্ভ সেল। তুমি হয়তো বলতে পারো স্যার এটা কী বলছে স্যার, নার্ভ সেল মানে আমি হাত এতক্ষণ পড়ছি, এত কুইক বুঝছি, নার্ভ সেল কাজ করছে না, নার্ভ সেল এফেক্টিভ না। তোমার প্রশ্ন কিন্তু এটা আসতেই পারে। হ্যাঁ ঠিক বলেছ। কোন জায়গাটায়? শুধুমাত্র সারফেস, তার মেমব্রেন পটেশিয়াম সোডিয়াম এই যে নাম মেমব্রেন থেকে পাস যায়, আর বাকি জায়গাটা কিন্তু কোনো কাজেরই নয় তেমনভাবে। বুঝতে পারলাম? সেই জন্য নার্ভসের এত লম্বা, সে কিন্তু কর্মক্ষম শুধুমাত্র তার সারফেসে, কিন্তু বাকিটাতে কিন্তু সে কর্মক্ষম নয়। তার মেটাবলিজম কিন্তু কোষের মধ্যে খুব কম হয় না বললেই চলে, খুব কম হয়, যা তাকে শুধু পালস নিতে হয়। Next, the smaller the cell, more active the cell, and larger the cell, less active the cell. So, a small cell has the power, has surface area, more power of metabolism. তার মানে মনে করো এই ছোট একটা কোষ এখানে দাঁড়িয়ে আছে, বড় একটা কোষ, একে বলতে পারে যে তেরা পাস ক্যা হ্যায়। দিবার সিনেমাটা দেখেছো? বলেছিল না মেরা পাস মা হ্যায়, আর আরেকজন বলছিল কি মেরা পাস ব্যাংক ব্যালেন্স হ্যায়, কার হ্যায়, গাড়ি হ্যায়। তো এই ছোট সেলটা বলছে মেরা পাস পাওয়ার হ্যায়, সারফেস এরিয়া হ্যায়, মেটাবলিজম হ্যায়, তেরা পাস ক্যা হ্যায়। তার মানে যত ছোট কোষ তার পাওয়ার তত বেশি, তার মধ্যে মেটাবলিজম তত বেশি। সেই হিসাবে কিন্তু আবার ব্যতিক্রমীও একটু দেখতে পাবো, সিঙ্গেল সেলড অ্যানিম্যাল অর প্ল্যান্ট, তারা জেনারেলি বড় কোষ হয়। ঠিক আছে? ইট ইজ দেয়ারফোর ক্লিয়ার দ্যাট সারফেস ভলিউম রেশিও ডিক্রিজেস উইথ দ্য ইনক্রিজেস অফ সেল সাইজ।
সেল সাইজ যত বাড়বে তার সারফেস ভলিউম রেশিও তত কমে যাবে। দ্য সাইজ অফ দ্য সেল ইজ ডিটারমাইন্ড বাই টু মেইন ফ্যাক্টর। কি বলছে? দুটো মেইন ফ্যাক্টরের উপরে। একটা রিকোয়ারমেন্ট হচ্ছে নিউট্রিয়েন্টস অ্যান্ড অক্সিজেন সাপ্লাই। সেল সাইজ ডিপেন্ড করে কতটুকু নিউট্রিয়েন্ট সে পেলো আর কতটা অক্সিজেন পেলো। দেখো একটা জিনিস বোঝো, যে কোনো কাজের জন্য পাওয়ার দরকার। যে কোনো কাজের জন্য কি দরকার ভালো করে বোঝো। যে কোনো কাজের জন্য পাওয়ার দরকার। শক্তি কোথা থেকে আসবে? সবুজ উদ্ভিদ থেকে আসবে। সবুজ উদ্ভিদ কী করে পেলো? না সান থেকে পেলো। এগুলো আমরা ফটোসিনথেসিসের ডিটেলসে পড়বো। ফটোসিনথেসিস পড়বো যখন, তখন ডিটেলসে পড়বো যে ওই যে সানের ফোটনটা এসে একমাত্র নিতে পারলো কে? ক্লোরোফিল। আর পৃথিবীতে কেউ নেওয়ার ক্ষমতা নেই। তাহলে এই ফোটনটাকে যখন অ্যাবজর্ব করলো, সেটা আমরা যারা পরভোজী তার কাছ থেকে পেলাম। আসল পাওয়ারটা কোথায়? আসল পাওয়ারটা পাই তখনই যখন ব্রেকিং অফ বন্ডস। আলটিমেট ফিজিক্স। বায়োলজিকে বুঝতে গেলে বারবার বলেছি তোমাকে মলিকুলার লেভেলে যেতে হবে। আলটিমেট ফিজিক্স, আলটিমেট কেমিস্ট্রি। ফিজিক্স কেমিস্ট্রি স্যার আমার আসে না, ভালো পারি না, তৈরি করে নিতে হবে। নিটে তোমাকে পেতে গেলে ফিজিক্স কেমিস্ট্রি ভালো করতে হবে, এটা মাথায় পড়ে নাও। ফিজিক্সে ভালো নম্বর আসে না, খাটনি বেশি, চিন্তা বেশি। অতএব ফিজিক্সটাকেও সময় দিতে হবে, কিন্তু বায়োলজিটাতে বেশি সময় দিতে হবে। এইটা কারণ বায়োলজিটা তোমাকে টেনে নিয়ে যাবে একদম শিখরে। 360-এর মধ্যে যে 355 পায় তার নিটের কথা চিন্তা করতে হয় না। ফিজিক্সে কেউ যদি মনে করো 180-র মধ্যে যদি 100ও পায় কি 80ও পায়, ইভেন আমি বলছি যদি 70ও পায়, তাও কিন্তু ক্র্যাক হয়ে যাবে যদি কেমিস্ট্রিটা টেনে দিতে পারে আর 355 যদি বায়োলজিতেও দিতে পারে। যেখানে আসছে যে পাওয়ারটা কি না, ব্রেকিং অফ বন্ডস। দেখো ওই যে খাবারটা আমরা খাচ্ছি, খাবারটা দেহের ভিতরে যাচ্ছে, আলটিমেট কি কোষের ভিতরে যাচ্ছে। কোষের কি হচ্ছে? রেসপিরেশন ঘটছে। ওটা হচ্ছে ক্যাটাবলিক মেটাবলিজম। যার ফলে কি হচ্ছে না, ফুডকে ভাঙার পরে একদম টার্মিনাল রেসপিরেশনে যাচ্ছে, সেখানে অক্সিজেন সাপ্লাই দিচ্ছে। বন্ডকে ভেঙে কি করছি আমরা? দেখো আলটিমেট বোঝো যে কী হয়েছিল। সালোকসংশ্লেষণের সময় কার্বন ডাইঅক্সাইডের কার্বন নিয়েছিলাম, আর কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন নিয়েছিলাম, আর জলের হাইড্রোজেন নিয়ে কী তৈরি করেছিলাম? গ্লুকোজ। রেসপিরেশনের সময় গ্লুকোজকে নিলাম, কার্বন বললাম কার্বন তোমার কোনো কাজ নেই, তুমি বেরিয়ে যাও। অ্যারোবিক রেসপিরেশন কী করলাম? কার্বন ডাইঅক্সাইড করে বের করে দিলাম। রইলটা কি? হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। এই হাইড্রোজেন H ইজ ইকুয়াল টু H প্লাস অ্যান্ড E মাইনাস। ইলেকট্রন বাইরে ঘোরে, দেখো সেই ফিজিক্সে এসে গেছি। এই যে যত কক্ষের বাইরে ঘুরবে ইলেকট্রন, তার এনার্জি তত বেশি। তাহলে এই ইলেকট্রনকে যদি আমরা কোনোভাবে তার এনার্জিটাকে অ্যাবজর্ব করতে পারি, তবেই আমি এনার্জিটাকে অন্য কাজে লাগাতে পারবো। ইউ ক্যান নট ক্রিয়েট এনি এনার্জি, ইউ ক্যান নট ডিস্ট্রয় এনি এনার্জি, ইউ অনলি কনভার্ট এনার্জি ফ্রম ওয়ান টু অ্যানাদার। তুমি শুধুমাত্র পারবে এনার্জিকে বা শক্তিকে একটা পরিস্থিতি থেকে আরেকটা পরিস্থিতিতে নিয়ে যেতে। তো সেই কথাটাই কিন্তু এখানে সুন্দরভাবে বললাম। এই যে কথাটা এখানে বলা হচ্ছে খুব ভাইটাল কথা, না বুঝতে পারলে বোঝো। কারণ এগুলো তোমার কিন্তু সালোকসংশ্লেষ থেকে কোশ্চেন করবে, শ্বসন থেকে কোশ্চেন করবে, তখন হয়তো বোঝানোর সময় থাকবে না। এখানে যা বুঝিয়ে দিচ্ছি, বলছে সেল সাইজ অফ সেল ডিটারমাইন টু মেইন নিউট্রিয়েন্টস, দ্যাট ইজ ফুড অ্যান্ড অক্সিজেন। অ্যারোবিক রেসপিরেশনের জন্য দরকার, ডিউ টু ফর্মেশন অফ এনার্জি। উইদাউট এনার্জি উই ক্যান নট ডু এনিথিং।
অ্যান্ড সেকেন্ড পয়েন্ট, রেগুলেটিং অ্যাবিলিটি অফ ইটস নিউক্লিয়াস। শুধু তাই করলেই তো হবে না, কে কাজ করবে? দ্য রেগুলেটিং অ্যাবিলিটি অফ নিউক্লিয়াসের যেন রেগুলেটিং অ্যাবিলিটি থাকে, তার মানে দ্যাট ইজ ডিএনএ। ডিএনএ শুধু করলেই হবে না, ডিএনএ যেমন আমাদের ডিএনএ আর একটা গাছের ডিএনএ বা একটা ব্যাকটেরিয়ার ডিএনএ, একটা ব্যাকটেরিয়ার সঙ্গে একটা মানুষের পার্থক্যটা কী? ব্যাকটেরিয়া বারবার ডিভাইড করতে পারে, ওর একটু প্রবলেম হলে কিছু যায় আসে না, কিন্তু ইউক্যারিওটিক সেল অনেক সময় ধরে তার ডিভিশন হতে হয়, অ্যাকুরেসি মেনটেন করতে হয়, একটা ভুল হলেই সর্বনাশ। সেই জন্য দুটো পয়েন্ট, নিউট্রিয়েন্টস অ্যান্ড অক্সিজেন ভেরি ইম্পর্টেন্ট ফর সেল সাইজ। সেল যদি সাইজ ছোটো হয় তার নিউট্রিয়েন্টস ঢোকার ক্ষমতা বেশি থাকতে হবে, অক্সিজেন যাবে, এবং তার নিউক্লিয়াস সারফেস এরিয়ার তুলনায়, ভলিউমের তুলনায় কিন্তু সারফেস বেশি, কিন্তু নিউক্লিয়াস কিন্তু সারফেসের তুলনায় বড়, মানে বেশি। যখন নিউক্লিয়াস সারফেসের তুলনায় বেশি হবে, নিউক্লিয়াসের পারফর্মিং পাওয়ার তত বেশি হবে। নিউক্লিয়াস যদি ভলিউম অফ সাইটোপ্লাজম বেড়ে যায়, নিউক্লিয়াসের তখন এরিয়া বেড়ে যাবে। যখন একটা ঘর থাকে, ভালো করে বোঝো, মাথার মধ্যে ঢুকিয়ে নাও, যখন তোমার বাড়িতে মা কাজ করছে, একটা বেডরুম, একটা কিচেন, একটা বাথরুম, তখন মায়ের কাজ কম বা সে সামলে নিচ্ছে। যখন বেডরুমের সংখ্যা 3টে হচ্ছে, বাথরুম 2টো হচ্ছে, কিচেন একটা হচ্ছে, ডাইনিং হচ্ছে একটা, ড্রয়িং হচ্ছে একটা, তোমার আবদার বাড়ছে, তখন মার পেরে উঠছে না, তখন বলছে কি না আমার ভলিউম বেড়ে গেছে। ভলিউম মানে কাজের ভলিউম বেড়ে গেছে, মানে তার এরিয়া বেড়ে গেছে, ভলিউম। অতএব আমাকে হেল্পিং হ্যান্ড দাও। তখন কি করো না, তোমরা মেড সার্ভেন্ট নাও কাজ করার জন্য। ঠিক একইবারে নিউক্লিয়াসও তখন ডিভাইড করে, সেল ডিভাইড হয়ে যায়। ক্লিয়ার হয়ে গেছে আশা করি। নেক্সট, অলসো, এছাড়া অলসো টু ইম্পর্টেন্ট ফ্যাক্টরস কন্ট্রিবিউট দ্য সেল সাইজ। কী কী? আরও দুটো আছে। নিউক্লিওসাইটোপ্লাজমিক রেশিও, সেল ডিভিশনের সময় লাগবে, এখনই বুঝে নাও, অ্যান্ড সারফেস এরিয়া অফ দ্য সেল। নিউক্লিওসাইটোপ্লাজমিক রেশিও মানে কি? ভলিউম অফ সাইটোপ্লাজম, এটা ইনক্রিজ করতে পারে। এটা ন্যাচারালি ফিক্স থাকে, সবসময় ফিক্স থাকবে তা নয়, শুধুমাত্র কোন সময় ফিক্স থাকবে, যখন সেল ডিভাইড হবে না। আর বাদ বাকি সব সময় সাইটোপ্লাজম ইনক্রিজ করতে থাকে। তো ইনক্রিজ করতে যে যদি সেটা ডিভিশনাল ফেজে যায়, তাহলে এই যত ভলিউম বাড়বে, তাহলে এই যে ভলিউম অফ সাইটোপ্লাজম যদি বাড়ে, তাহলে কি হবে? নিউক্লিয়াসের কাজ করার ক্ষমতা কমবে। সেই জন্য যে আরও দুটো ফ্যাক্টর, নিউক্লিওসাইটোপ্লাজমিক রেশিও ঘাটতি হতে দেওয়া যাবে না। তাহলে সেলের সাইজ ছোট রাখতে হবে, সারফেস এরিয়াকে বেশি রাখতে হবে। নেক্সট, সাইজ অফ দ্য সেল হ্যাজ নো রিলেশন। সেলের সঙ্গে সাইজের কোনো, সাইজ অফ সেল হ্যাজ নো রিলেশন উইথ দ্য সাইজ অফ অর্গানিজম। এবার একটা প্রশ্ন, যে কোনো অর্গানিজম কি, হাতির কোষ কি বড় হবে আর মাকড়সার কোষ কি ছোট হবে? না, সেটা কখনোই হতে পারে না, সেটা হয়ও না। তাহলে এটা কোনো রিলেশন নেই। ইউনিসেলুলার অর্গানিজম জেনারেলি সারফেস ভলিউম রেশিও লো। দেখেছো, সারফেস ভলিউম রেশিও এখানে সবসময় লো হয়, কারণ ইউনিসেলুলার সেলটা অনেক বড় আকৃতি হয়। ঠিক আছে, এইটা আমরা অমনি সেলুলা পড়েছি। হ্যালো, কোনটা? এই যে ইউনিসেলুলার অর্গানিজম। ইউনিসেলুলার অর্গানিজম মানে এককোষী যে জীবগুলো আছে, তাদের সারফেস ভলিউম রেশিও সবসময় লো হয়। কারণ তাকে মনে কর আমার একটা দেহ একটা কোষ দিয়ে তৈরি, ভালো করে বোঝ। তাহলে একটা দেহতে তাহলে কী করতে হবে? খাদ্য গ্রহণ করতে হবে, খাদ্য বর্জন করতে হবে, শ্বসন করতে হবে, রেচন করতে হবে, জনন করতে হবে, সমস্ত কিছু একটা কোষ। তাহলে যখনই একটা কোষ করবে, তখন তার সেল ডিফারেন্সিয়েশনে সেলের কাজ অনেক, তাহলে সেলের এরিয়া বা মানে ভলিউম বাড়বে। কিন্তু একটা মানুষ যখন করছে, তার কি
রেসপিরেশনের জন্য একটা অর্গান, সার্কুলেশনের জন্য একটা অর্গান, তারপরে তোর হচ্ছে এর জন্য একটা অর্গান, সেই জন্য তাদের সেল ভলিউম মানে সারফেস ভলিউম সবসময় বেশি হয়। আর একই কোষী যারা হয় তাদের সবসময় সারফেস ভলিউম সবসময় ঘাটতি, লো হবে। ক্লিয়ার আছে? ওকে, নেক্সট ওই অমনি সেলুলি যেটা ভিটচাও বলেছিল, এইখানে একটা আরেকটা আছে অমনি ভাইভাম এক্স ভিভো, মিনস কি অল লাইফ কামস ফ্রম লাইফ। এটা কোনো দিন না কোনো দিন আসতে পারে, এমস এসছিল। এটা স্টেটমেন্ট গিভেন বাই পাস্তুর। যদি মনে রাখতে পারো ভালো, না হলে কষ্ট করে মনে রাখতে হবে না, নিটের জন্য তোমার আসবে না, একটু বলে দিচ্ছি। টু বি এফিশিয়েন্ট দ্য লার্জ সেল, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, একটা লার্জ সেল বড় সেলকে এফিশিয়েন্ট কাজ করার জন্য তাকে কি করতে হয়, মাইক্রোভিলি তৈরি করতে হয়। তাকে বিকাম ফ্ল্যাটেড মানে স্কোমাস এপিথেলিয়াম ছিল এই নর্মাল সেল, স্কোমাস মানে এরকম স্কোমাস এপিথেলিয়াম হয়ে গেল, ফ্ল্যাট এরিয়া হয়ে গেল, বিকাম লঙ্গার, ঠিক আছে, অনেক লম্বা হয়ে গেল। এই লম্বা হয়ে কি করতে পারলো না, সে খানিকটা ইনক্রিজ করতে পারলো, সেটা আমরা দেখেছি। ইচ সেল রিকোয়ার্স ইনফ্লো অফ এনার্জি, যেটা বলেছি প্রত্যেকটা কোষের মধ্যে এনার্জির দরকার, কীভাবে দরকার সেটা বলেছি, বন্ড ভেঙে, পারফর্ম ডিফারেন্ট অ্যাক্টিভিটিস ডিউ টু এন্ট্রপি। এন্ট্রপি দ্যাট ইজ কি, এন্ট্রপিটা কি, এন্ট্রপিটা হচ্ছে যে এমন একটা অবস্থা যেখানে শক্তির ক্ষয় হয়ে যাচ্ছে। এটা ফিজিক্সে তোমার বুঝতে পারবে, আমার থেকে ভালো বুঝতে পারবে। যে যে মনে করো যে কোনো কারণে, এখানে আমি একটা উদাহরণ দিয়ে রেখেছি ফর এক্সাম্পল, পড়ানোর সময় এই উদাহরণটা দেবো বলেই, মনে করো এক ভদ্রলোকের অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তুমি বলে স্যার এন্ট্রপি হলো, এন্ট্রপিটা কী, যে এক ভদ্রলোকের অ্যাক্সিডেন্ট হলো, কোনো কারণে প্রচুর ব্লাড লস হয়েছে, ব্লাড লস হয়ে গিয়ে সে কী হলো না, মারা গেল। তাহলে সে কেন সঙ্গে সঙ্গে মারা গেল, হসপিটালে নিয়ে গেলে তারপরে তাকে চিকিৎসার জন্য চেষ্টা করে তারপর মারা গেল। তার মানে কি, তার দেহের কোষগুলোতে যে এনার্জি দেবে, ফুড সাপ্লাই করবে কে, ব্লাড সেলগুলো, সেইগুলোই তো বেরিয়ে গেছে। অতএব এন্ট্রপি ঘটেছে, অতএব সে ডাই করেছে। ডিউ টু এন্ট্রপি দ্য অর্গানিজম উইল ডাই। সো টু ওভারকাম এন্ট্রপি দেয়ার ইজ রিকোয়ারমেন্ট অফ কন্টিনিউয়াস ইনফ্লো অফ এনার্জি। মানে শক্তির যোগান যদি কমে যায়, যার ফলে যে কোনো কাজ ব্যাহত হয়, দ্যাট ইজ কল এন্ট্রপি। এবং এই এন্ট্রপির ফলে যদি শক্তির যোগান কমে যায়, তাহলে ইনফ্লো অফ এনার্জি কমে যাবে, মানে ফুড, মেইনলি ফুড যদি না পায়। প্লান্ট সেই ফুড কোথা থেকে করে না, সিনথেসাইজ করে। প্লান্ট কি এন্ট্রপির থেকে বাঁচার জন্য কি করে না, সিনথেসাইজ করে, সংশ্লেষ করে। আর আমরা কি করি, ফুড গ্রহণ করি, রিকোয়ার্ড, আমরা সংশ্লেষ করতে পারি না। ইম্পর্টেন্ট পয়েন্টস যেগুলো জানতে হবে, ক্যালাসটা আগে আলোচনা করেছি যে অর্গানাইজড হবে না, বাট অ্যাক্টিভলি ডিভাইডিং মাস অফ আনডিফারেন্সিয়েটেড সেল। ছিল একটা কোষ, সেখান থেকে অনেক কোষ তৈরি হয়েছে, ঠিক আছে। এবং এই যে কোষগুলো তৈরি হয়েছে, এই কোষগুলো কী ধরনের কোষ না, এরা আনডিফারেন্সিয়েটেড, মানে কোনো পার্থক্য নেই, সেগুলোকে বলো ক্লাস, ঠিক আছে। আমরা টোটিপোটেন্সিও পড়েছিলাম। আরেকটা ভালো পয়েন্ট, মাল্টিসেলুলারিটি ইজ ইউজফুল ফর, মাল্টিসেলুলার খুব দরকার, কিপিং সেল সাইজ স্মলার। বহুকোষী, এককোষীদের সেল ছোট হয়, আর যখন বহুকোষী হয় তাদের সেল সাইজকে ছোট রাখতে পারে। প্রোটেক্টিং কভারিং, এবং তাদের বিভিন্ন প্রোটেক্টিং কভারিং থাকে, এটা আমি আগেও আলোচনা করেছি। অ্যান্ড ডিভিশন অফ লেবার, সেই কোষগুলোর মধ্যে বিভিন্ন ডিভিশন, যেমন মনে করো স্কোমাস এপিথেলিয়াম আমাদের বাইরের আবরণকে, বাইরের আঘাত থেকে রক্ষা করছে, এন্ডোথেলিয়াল লেয়ার ভেতরকে রক্ষা করছে। তাহলে এইগুলো মাল্টিসেলুলারিটি বলে প্রোটেকশন দিতে পারছি। বিভিন্ন রকম যে
আমাদের অ্যান্টিবডি তৈরি করা হচ্ছে, সেগুলো প্রোটেক্টিং বিভিন্নভাবে করছে। সেল ডিভিশন অফ লেবার মানে কি, বিভিন্ন কোষ বিভিন্ন কাজে ব্যস্ত। এটা হচ্ছে মাল্টিসেলুলারিটির সবচেয়ে বেশি ভালো দিক। নেক্সট কি বলা হচ্ছে, সেন্টার সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজি। হ্যাঁ, এটা কোথায় অবস্থিত, এটা পড়ে রাখতে হবে। এটা হায়দ্রাবাদে অবস্থিত। এটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। এটার থেকে অনেক সময় কোশ্চেন আসে। একবার এসছিল কোশ্চেন, এটা এসেছিল জিপমারের থেকে এসেছিল কোশ্চেনটা সম্ভবত, আমার ঠিক অ্যাকুরেট বলতে পারবো না। অতএব সিএসআইআর, কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, তারপর ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ আছে, অনেকগুলোই আছে, এগুলো তোমরা জানবে আস্তে আস্তে। সেল ইজ অ্যান ওপেন সিস্টেম। সেল অলওয়েজ হচ্ছে ওপেন সিস্টেম। সেখানে আমরা একটা ওপেন সিস্টেম বলতে আমরা বুঝি কি না, সেখানে সব কিছু করা সম্ভব। একটা সেলের মধ্যে সব কিছু করা, সব সিস্টেম করা, সমস্ত কাজ, মেটাবলিজম সব কিছু করা সম্ভব। আরেকটা জিনিস যেটা জানতে হবে, যে আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপ পড়ে এসেছি, আর হচ্ছে লাইট মাইক্রোস্কোপ। লাইট মাইক্রোস্কোপে আমরা বিম অফ লাইট ইউজ করি, আর ইলেকট্রন মাইক্রোস্কোপকে আমরা কি না, ইলেকট্রন মাইক্রোস্কোপে আমরা হেভি মেটাল অসমিয়াম টেট্রক্সাইড স্টেন ইউজ করি, যেগুলো গিয়ে আঘাত করে তোমার হচ্ছে ডেড অর্গান লিখে। কারণ তুমি কোনো লিভিং সেলে যদি ইলেকট্রন মাইক্রোস্কোপ এই হেভি মেটাল দিয়ে হাত সঙ্গে সঙ্গে বাস্ট করবে, সঙ্গে সঙ্গে সেল মারা যাবে। ঠিক আছে, হ্যাং করে গেছে।